পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। তেহরানের 10 দফা মেনেছে ওয়াশিংটন। নিরাপদে যাতায়াত করা যাবে হরমুজ প্রণালী দিয়ে। জ্বালানি নিয়ে ভোগান্তি কমছেই না, দাম এখনই বাড়ানো হবে না, সংসদকে বলেন মন্ত্রী। সরবরাহে কিছুটা ঘাটতির তথ্য জ্বালানি উপদেষ্টার। জুলাই গণ অভ্যুত্থানে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারাগারে। রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর। হাম উপসর্গে গেল 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বিগত সময়ে দুর্নীতি করতেই স্বাস্থ্যের কেনাকাটায় বার প্যাচের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। বিসিবি নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন। সভাপতি তামিম ইকবাল বললেন, বোর্ডের ভাবমূর্তি ফিরিয়ে আনাই প্রধান কাজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ইরানের উপর হামলা 2 সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প। শেষ মুহূর্তের নাটকীয়তায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা কিছুটা স্থগিত হলো। শুক্রবার পাকিস্তানের যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা হবে। ইরানের উপর পূর্ব ঘোষিত বড় ধরনের বোমাবর্ষণ ও হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদভাবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া 11 ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের উপর পূর্ব নির্ধারিত বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন। এদিকে ইরানও জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত করা যাবে, তবে তেহরান ও ওমানকে টোল দিতে হবে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দেন, সমঝোতা না করলে পুরো ইরান সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে। হরমুজ প্রণালী খুলে না দিলে এই পরিণতি হবে বলে হুমকি তার। হরমুজ ইস্যুতে ইরানকে দেয়া 48 ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এক টুইটে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তবে এতে পাত্তা না দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। সাফ জানিয়ে দিয়েছে, ইরানে হামলা জোরালো হলে এবার উপসাগরীয় অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল গ্যাস ক্ষেত্রে আঘাত হানবে তেহরান। সঞ্জিদা ইসলাম তন্নির টেক্সট রিপোর্ট। এক রাতে পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে, আর কখনো উদ্ধার করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী আবারও খুলে না দিলে এই পরিণতি হবে বলে হুমকি দেন ট্রাম্প। হরমুজ খোলা ইস্যুতে ইরানকে দেয়া 48 ঘণ্টা আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এক টুইটে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, শিগগিরই বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। 47 বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান হবে বলেও টুইটে লেখেন তিনি। আর এরপরই ইরানের খার্গ দ্বীপে হামলা চালায় আমেরিকা। এই দ্বীপ থেকে রপ্তানির প্রায় 90% তেল বিদেশে পাঠায় ইরান। তবে যথারীতি এই হুমকিকে ভয় না পেয়ে পাল্টা কড়া জবাব দিয়েছে ইরানও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলার ক্ষেত্রে চূড়ান্ত সীমা পার হয়, তাহলে তেহরানের আঘাতও কেবল উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এই অঞ্চলের বাইরে থাকা আমেরিকা ও তার মিত্রদের সামরিক ঘাঁটি, তেল ও গ্যাস ক্ষেত্রেও ইরান ব্যাপক আঘাত হানবে বলেও হুমকি দিয়েছে। এর আগেও এক রাতেই ইরান গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিয়ে সমঝোতায় আসতে ইরানকে পঞ্চম দফায় 48 ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় জটিল পরিস্থিতির মাঝে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর এখন যদি ট্রাম্প পিছু হটেন, তাহলে আমেরিকার মোড়লগিরির ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আরো হামলা বাড়ায়, তাহলে যুদ্ধ আরো দীর্ঘ হবে। আর যুদ্ধ যত দীর্ঘ হবে, ততই বিপাকে পড়বে আমেরিকা সহ গোটা বিশ্ব। এরই মধ্যে তেল গ্যাসের সংকট ও পণ্যের দাম বাড়ায় ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এমনকি মার্কিন রাজনীতিবিদরা ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। ট্রাম্পকে অভিশংসন বা ক্ষমতা থেকে অপসারণ করা যায় কিনা তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
যুদ্ধের এই পরিস্থিতিতে আরেক বিস্ফোরক দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের এক প্রতিবেদন। তারা বলছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হামলায় আহত হয়ে এখন কোমায় চলে গেছেন। ইরানের কোম শহরে তার চিকিৎসা চলছে। গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদপত্রটি। এদিকে যুদ্ধবিরতিতে রাজি হতে ইরানে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেছে ইসরায়েল। এক জরুরি সতর্কবার্তায় সাধারণ ইরানিদের আগামী 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন এলাকা থেকে দূরে থাকার নির্দেশও দিয়েছে আইডিএফ। এরই মধ্যে ইরানের একটি রেল ব্রিজে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে 2 জন। শুধু ইরান নয়, লেবাননেও হামলা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুক্তরাষ্ট্রের একের পর এক বিমান ধ্বংসের পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আঘাত হানছে ইরানি ড্রোন ও মিসাইল। হামলা হয়েছে তুরস্কে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে। এতে নিহত হয়েছে অন্তত 3 জন। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন, নিউজ ডেস্ক। ক্রমেই যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে জ্বালানি নিতে পাম্পে যানবাহনের সারি। কেউ মধ্যরাত থেকে অপেক্ষা করে পেট্রোল পাম্পে 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার পর পাচ্ছেন তেল। দীর্ঘ লাইনে অপেক্ষারত যানবাহনকে তেল দিতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্মীরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পরিবাগের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পাম্পের দৃশ্য এটি। মোতালেব প্লাজা হয়ে কাটাবন শাহবাগ ঘুরে এই পাম্পে এসে মিশেছে যানবাহনের দীর্ঘ লাইন। ধারণা করা হয় এই লাইন ছড়িয়ে পড়েছে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে। মধ্যরাতে লাইনে দাঁড়িয়ে 6 থেকে 7 ঘন্টা পর মিলছে জ্বালানি। প্রতিটি মোটরসাইকেলে দেওয়া হচ্ছে 5 লিটার তেল, আর প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাস পাচ্ছে 20 লিটার তেল। 4 ঘন্টা হয়েছে লাইনে আসছে, এই পর্যন্ত আসছে, এখনো আরো 10-12টা গাড়ি আছে। 5টা 20 মিনিটে গাড়ি লাগাইছি কাটাবন, এই পর্যন্ত আইছি। এখন আপনারাই বলেন যে আমরা কি করতে পারি। এখন বাজে কয়টা? প্রায় 12:30। গতকালকে সন্ধ্যার সময় লাইনে দাঁড়িয়েছিলাম বিজয় সরণি পাম্পে, কিন্তু ওখানে লাইনে দাঁড়ানোর পরে দেখলাম যে 1টা-2টার আগে তেল পাওয়া যাবে না। সেজন্য কালকে ব্যর্থ হয়ে বাসায় চলে যাই। আজকে সকাল 10:30 থেকে লাইনে দাঁড়াইছি কাটাবন থেকে, এখনো পাম্প কেবল চোখে দেখলাম আর কি। আমি মেরাদিয়া থেকে ঘুরে আসছি, সব পাম্পগুলা বন্ধ। যে জিগে তেল নাই, রশিদে আটকে থুই দিছে, ভিতরে তেল নাই বলতেছে। তো আমরা খোঁজ লাগে কোন জায়গায় তেল পাওয়া যায়, ওই জায়গায় সব মানুষগুলো আইসা পড়ে। তো ওই জায়গায় যে পাম্পগুলোর মধ্যে যে তেল নাই, কেন তেল নাই, ওই জায়গার মধ্যে তারা একটা জাগো জিজ্ঞেস করো কেন তেল দিতেছে না, কেন তেল বন্ধ করে রাখছে, কেন বলে তেল নাই। তাইলে তো আমরা তো আর এত হয়রানি হই না ভাই। হচ্ছে পাম্পে আপনি দেখেন যে একটা গাড়ি দিতে কত সময় লাগতেছে। আমার কাছে মনে হয় যে তেল যে পরিমাণে দিতে পারে তার চেয়ে স্লো গতিতে দেওয়াতে এত বড় লম্বা সিরিয়াল। জ্বালানি তেল নিয়ে এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের দাম বাড়ানো হয়নি। তারপরও মানুষের মধ্যে তেল কেনা নিয়ে এই প্রতিযোগিতা বা অপেক্ষা কেন? শুধুমাত্র গ্রাহকরা, সাধারণ গ্রাহকরা প্যানিক হয়ে এই ঘরে, এই মাঠে বাজারে বিভিন্ন জায়গায় ট্যাঙ্কে যে ছোট ছোট ড্রামের মধ্যে মজুত করে এই ক্রাইসিসটা তৈরি করছে। এটা থেকে যদি বের হয়ে আসে, তেল আমাকে তেল নিতে হবে, ফুল ট্যাঙ্কি তেল নিতে হবে, এটা থেকে যদি বের হয়ে আসে তাহলে এই ক্রাইসিসটা থাকবে না। আমি মেঘনা পেট্রোলিয়ামে জব করি, আমি প্রধান সহকারী হিসেবে আছি। আমি একদম আস্থা নিয়ে বলছি, আমি বিশ্বাস রেখে বলছি, আমাদের সারা বাংলাদেশে যতগুলো ডিপো আছে সবগুলো ডিপোতে তেল ফুল করা আছে। আমি আজকেও খবর নিয়েছি চট্টগ্রামে নতুন জাহাজ আনলোড হচ্ছে এবং তার পিছনেও জাহাজ তৈরি আছে। তেলের কোনো রকম ক্রাইসিস নেই। ক্রাইসিস যদি ভবিষ্যতে হয় সারা পৃথিবীতেই হবে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সংকট কোথায় গিয়ে ঠেকে সে প্রশ্ন এখন সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, জ্বালানির দাম এখনই বাড়ানো হবে না। দাম নিয়ে প্রতি মাসে সভা হয়, যদি প্রয়োজন হয় আইনানুযায়ী সমন্বয় করে তখন দেখা যাবে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শওকতুল ইসলামের মনোযোগ আকর্ষণী নোটিশে মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করে সরবরাহ ঠিক রাখার চেষ্টা করছে। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সমস্যার কারণে সারা বিশ্বেই জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তারপরও এখন দেশে 1,64,644 মেট্রিক টন ডিজেল আছে।
এপ্রিলে আরও 1,38,000 মেট্রিক টনের বেশি দেশে আসবে। মন্ত্রী জানান 10,500 টন অকটেন আছে, আরও 71,443 টনের বেশি এপ্রিলে আসবে। এছাড়া 16,000 টনের পেট্রোল আছে এবং এপ্রিলে আরও 36,000 টন আসবে। মন্ত্রী জানান দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ জ্বালানির মূল্য বাড়ালেও দেশে এখনও তা করা হয়নি। এদিকে সংসদে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে গতকাল আরও 9টি বিল আকারে সংসদে পাশ করা হয়। একটি আইন আছে, সেই আইন অনুসারে আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। সরকারি দলের সংসদীয় সভা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন সরকারি দলের সংসদ সদস্যরা। বিশেষ করে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হয়। দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের নেয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয় সরকারি দলের সংসদীয় সভায়। জ্বালানি তেলের মজুদের ব্যাপারে অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে জানা যাবে কে কোথায় কতটুকু জ্বালানি মজুত করছে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান। তিনি বলেন, চলমান যে সংকটের সাথে মানুষকে খাপ খাইয়ে চলতে হবে। গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানির মূল্য না বাড়িয়ে এর প্রভাব দেখছে সরকার। জ্বালানির সরবরাহে কিছুটা সংকট আছে, এর পাশাপাশি মানুষ মজুতও করছে। কতটুকু মজুত করছে অ্যাপ চালুর পর তা জানা যাবে। তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানির মূল্য না বাড়িয়ে সরকারের উপায় থাকবে না। বলেন, ঋণ খেলাপিদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিনকে গ্রেফতার নিয়ে আসামি পক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 2024-এর 5 আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে গণ অভ্যুত্থানের সময় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তাকে রাত 4টার পরে তার ধানমন্ডিতে গ্রেফতার করা হয়েছে এবং 5টার দিকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ডিএমপির বনানী, উত্তরা, যাত্রাবাড়ি, লালবাগ, বাড্ডা এই সকল থানায় তার বিরুদ্ধে মামলা আছে। মঙ্গলবার দুপুরে শিরিন শারমিনকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলায় যেহেতু সে আধার নামী আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতাকর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এইসব ঘটনার সঙ্গে, এইসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার
এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারেন। এই মামলা ছাড়াও ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 7টি মামলা রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2রা সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরিন শারমিন। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে টানা এ পদে দায়িত্বে ছিলেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত রোগীর চাপ। রাজধানীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন 713 জন হাম আক্রান্ত রোগী। গত 16 দিনে হামে 4 শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালটিতে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল 24 ঘন্টায় সারা দেশে হামে 11 জনের মৃত্যু হয়েছে। আর হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 1236 জন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের দাবি, কার্যকর পদক্ষেপ নেয়ায় হামে আক্রান্ত রোগীর মৃত্যুর হার কমেছে। দুর্নীতি করতেই স্বাস্থ্যের কেনাকাটায় মারপ্যাঁচ রাখা হয় এমন অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী এই খাতের দুর্নীতি শতভাগ নির্মূলের ঘোষণা দেন। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। ঢাকার বাইরে উন্নত চিকিৎসা না পেয়ে অনেকে ভিড় করছেন রাজধানীতে। গত একদিনে 290 জন হাম নিয়ে ভর্তি হয়েছে রাজধানীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে। হাসপাতালটিতে মোট হাম আক্রান্ত রোগী আছে 713 জন। এদের মধ্যে 48 জনের অবস্থা ঝুঁকিপূর্ণ। হাম হয়েছে, হাম হওয়ার পরে চোখে আর মুখে গা হয়েছে। এই যে বাচ্চার গায়ে র্যাশ হয়েছে, তারপরে চোখে হয়েছে, জ্বর, ঠান্ডা, কাশি, পাতলা পায়খানা। নারায়ণগঞ্জ থেকে আসছি, বাচ্চার হামের সমস্যা হয়েছে, আমরা প্রথম বুঝতে পারিনি। এখানে আমি 7-8 দিন হয়েছে আসছি, আগের থেকেই তো সুস্থ। সব মিলিয়ে ডিএনসিসির হাসপাতালটির মতো অন্য হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের অনেকের বয়স 9 মাসের নিচে। টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে অনেক শিশু। ডাক্তারের টিকা কার্ড দেখালাম যে এই রুগী টিকা দেওয়ার পরেও এই হাম হয়েছে। 9 দিন ট্রিটমেন্ট করার পরে ভালো হচ্ছে না। র্যাশগুলো ভালো হয়েছে কিন্তু খুব শ্বাসকষ্ট হয়েছে, তারপরে ম্যাম এখানে পাঠাইছে, এখন একটু ভালো। ঢাকার এই বিশেষায়িত হাসপাতালটির চিকিৎসকরা বলছেন মূলত শিশু রোগীর সংখ্যাই বেশি। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আসার কারণে রোগীদের জটিলতা বাড়ছে, ফলে চিকিৎসা ব্যবস্থাপনাও কঠিন হয়ে উঠছে। বর্তমানে যেমন সবার মধ্যে একটা হামের সম্পর্কে একটা ভীতি তৈরি হয়েছে, সচেতনতা তৈরি হয়েছে, ফলে এখন জ্বর আসলেই সবাই একটু হাম কিনা চিন্তা করা শুরু করে। তো অবশ্যই যদি জ্বরের, এর জন্য আমরা যেটা বলে থাকি যে হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি মানে আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। তাকে আইসোলেট করে ফেলুন, তাকে আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নৈতিকতার উন্নতি না হলে স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয়। আমরা এই মিজেলসটাকে ফাইট করার জন্য আপনি যেটা বললেন, শুধু ডিএনসিসি না, আমরা প্রত্যেক জায়গায় আইসোলেশন বেড আমরা গ্রাম লেভেল পর্যন্ত বলে রেখেছি, 3-4টা বেড করে আমরা ওখানে রেডি রাখতেছি। বড় বড় হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিসরে ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে। ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে যেখানে আছে এগুলিকে শক্তিশালী করা হচ্ছে, ভেন্টিলেটরের ব্যবস্থা করা হচ্ছে। আমরা মেজার্স নিচ্ছি, ডাক্তার যেগুলি বলছেন এগুলি শর্টেজ আমাদের অনেকখানে আছে, এখানে কিন্তু রোগী আর ভর্তি নিতে পারছে না। আমরা অন্য জায়গায় আমাদের আরও আমরা শিশু হাসপাতাল আছে, আমরা সব জায়গায় মানে খোলা করতেছি, বিভিন্ন জায়গায় শিফট করতেছি। হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায়, ময়মনসিংহ সিটি, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। 3 মে থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। একই সময় রয়্যাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে আরও 2 জনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেলে নতুন করে 18 জন রোগী ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে 123 জন রোগী চিকিৎসাধীন। শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছে 43 জন। এদিকে মঙ্গলবার ভোরে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম আক্রান্ত চিকিৎসাধীন 7 শিশুর মৃত্যু হলো। 24 ঘন্টায় নতুন করে 28 জন ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 276 শিশুর শরীরে হাম শনাক্ত হয়। চাঁপাই নবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছে। জেলা হাসপাতাল সূত্র জানায়, গত 24 ঘন্টায় নতুন করে আরও 22 জন হাম রোগী ভর্তি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট 446 জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলায় হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। ভেঙে দেয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। গত নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির পরামর্শে বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। একই সাথে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মনির হোসেন খানের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে বিসিবি বোর্ড সভা করেছেন আমিনুল ইসলাম বুলবুল। তখনও তিনি জানতেন না এটাই হতে যাচ্ছে বিসিবিতে তার শেষ সভা। সহসভাপতি ফারুক আহমেদ জানান তারা পদত্যাগ করছেন না। আমার মনে হয় রিজাইন করার সম্ভাবনা আমার নাই। তাদের আর পদ ছাড়তে হয়নি। ঘণ্টাখানেক পরই সংবাদ সম্মেলন করে বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসি পরিচালক আমিনুল আহসান জানান বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম প্রভাব খাটানোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। বিসিবি নির্বাচনের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অযাচিত হস্তক্ষেপ ও প্রভাব খাটানোর অভিযোগ করেছে এনএসসি গঠিত তদন্ত কমিটি। তখনকার স্পোর্টস অ্যাডভাইজারের পছন্দের প্রার্থীদের নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সময়সীমার পরে মনোনয়ন গ্রহণ, ভোটার তালিকার আগাম প্রবেশাধিকার, বেআইনি প্রচারণার সহায়তা ইত্যাদি। বিসিবি বোর্ড ভেঙে দিয়ে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। এই কমিটির দায়িত্ব 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, তার সঙ্গে আছেন সালমান ইস্পাহানি, ফাহিম সিনহা, মিনহাজুল আবেদিন নান্নু, আতার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম, ইসরাফিল খসরু, রাশনা ইমাম, রফিকুল ইসলাম বাবু ও তানজিল চৌধুরী। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচিত হয়ে বিসিবির সভাপতির চেয়ারে আবারও বসতে চান তামিম ইকবাল। অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনেই এই তথ্য জানান তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়ে সন্ধ্যায় বিসিবিতে আসেন তামিম। তার সাথে আসেন কমিটির আরও বেশ কয়েকজন সদস্য। বৈঠকে বসেন তারা ফাহিম সিনহা, আতার আলী খান সহ বেশ কয়েকজন বিদেশে থাকায় অনলাইনে অংশ নেন তারা। বৈঠক শেষে কমিটির কর্মপরিকল্পনার কথা জানান তামিম। 2026 টি-20 বিশ্বকাপে খেলতে না পারায় বাংলাদেশের ক্রিকেটের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা ফিরিয়ে আনতে চান তিনি। এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা এই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সব কিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করি। আমরা লাস্ট অনেক বোর্ডে দেখেছি যে বিভিন্ন বোর্ড ডিরেক্টর বিভিন্ন সময় ইন্টারভিউ বা বিভিন্ন সময় অনেক কিছু বলেছেন। আমরা এই জায়গা থেকে সরে এসে আমরা একজন স্পোক্স পারসন ঠিক করেছি। এনিথিং টু ডু উইথ দ্য বোর্ড প্লিজ কন্ট্যাক্ট হিম। ওটা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওটা তানজিল ভাই হবে। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, বাবুবার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করে। বুধবার সন্ধ্যায় বসবে নতুন কমিটির আনুষ্ঠানিক সভা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকট কাটাতে মেট্রোপলিটন এলাকায় অনলাইন অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, মেট্রোপলিটন শহরগুলোর শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আনতে সরকার অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ের কথা ভাবছে। এ লক্ষ্যে এরই মধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি। সার্বিক মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। শিক্ষার মানোন্নয়ন ও বৈষম্য দূর করার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, এখন থেকে অভিন্ন মানদণ্ড বজায় রাখতে সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। তেহরানের 10 দফা বেড়েছে ওয়াশিংটন। নিরাপদে যাতায়াত করা যাবে হরমুজ প্রণালী দিয়ে। জ্বালানি নিয়ে ভোগান্তি কমছে ইরা, দাম এখনই বাড়ানো হবে না, সংসদকে বলেন মন্ত্রী। সরবরাহে কিছুটা ঘাটতির তথ্য জ্বালানি উপদেষ্টার। জুলাই গণঅভ্যুত্থানে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারাগারে। রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর। হাম উপসর্গে গেল 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বিগত সময়ে দুর্নীতি করতেই স্বাস্থ্যের কেনাকাটায় মারপ্যাচের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। বিসিবি নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন। সভাপতি তামিম ইকবাল বললেন, বোর্ডের ভাবমূর্তি ফিরিয়ে আনাই প্রধান কাজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishonews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishonews। ধন্যবাদ সবাইকে।